আজকে আলোচনার বিষয় কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ অর্থাৎ তড়িৎ। তড়িৎ কখন ফ্লো করবে? যে একটা পরিবাহী ধরে নিলাম, আমরা একটা যে কোনো জানি একটা কন্ডাক্টারে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। ধরে নিলাম একটা নেগেটিভ চার্জ, সেখানে একটা নেগেটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে। এই নেগেটিভ চার্জগুলো ফ্রি চার্জ। এই ফ্রি চার্জগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়, বিশৃঙ্খলভাবে এলোমেলোভাবে চলাফেরার জন্য এভারেজ ভেলোসিটি 0 হয়। সেই জন্য একটা পরিবাহীর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না, কারণ তার মধ্যে এভারেজ চার্জগুলোর ভেলোসিটি 0 হয়। এখন এই পরিবাহীর মধ্যে যদি আমরা একটা ব্যাটারি যুক্ত করি, একটা প্লাস মাইনাস ব্যাটারি যুক্ত করি, ব্যাটারি যুক্ত করা মানে একটা ফিল্ড প্রদর্শন করা, অর্থাৎ একটা ফিল্ড দেয়, ইলেকট্রিক ফিল্ড দিলাম। তা একটা চার্জের উপরে যেই ফিল্ড প্রযুক্ত করলাম, তাহলে এই চার্জের উপরে একটা কি ফোর্স প্রযুক্ত হবে? ফোর্সটা কত হবে? কিউই ফোর্স প্রযুক্ত হবে। এখন এই চার্জগুলো কি নেগেটিভ, তাই মাইনাস, অর্থাৎ ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই দিকে, অর্থাৎ চার্জগুলো এই দিকে মুভ করবে। ফলে নেগেটিভ চার্জগুলো এই দিকে মুভ করছে, তার মানে কারেন্ট কি? নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে কারেন্ট ঠিকটা উল্টো দিকে যায়। কারণ ধরো এই পরিমাণে কিছু পজিটিভ চার্জ আছে, পজিটিভ আয়ন আছে, তাহলে পজিটিভ চার্জের উপর ফোর্স কত হয়? এফ ইকুয়াল টু কি? তাহলে এই ফোর্সটা কোন দিকে কাজ করছে? ফিল্ডের ডিরেকশানে। সেই ফোর্সগুলো ফিল্ডের ডিরেকশান, অর্থাৎ ফিল্ডের ডিরেকশানে মুভ করছে। তাহলে পজিটিভ চার্জগুলো যেদিকে মুভ করে কারেন্টের ডিরেকশান আমরা সেই দিকে ধরি, আর নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে কারেন্টের ডিরেকশান ঠিক তার উল্টো দিকে ধরি। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করলো? এই দিক থেকে এদিকে কারেন্ট ফ্লো। ক্লিয়ার? তারপরে এই কারেন্ট আমরা কখন পেলাম? যখন এই চার্জগুলো মুভ করছে। সে চার্জ নেগেটিভ চার্জ হতে পারে, সেই চার্জ পজিটিভ চার্জ হতে পারে। তাহলে কারেন্টের ডেফিনেশন কী হলো? I = dq/dt। অর্থাৎ কারেন্ট যদি মুভ করে, চার্জ যদি মুভ করে, তখন আমরা কারেন্ট পাই। তো dq = I/dt, তাকে যদি বসে ইন্টিগ্রেশন করি, তাহলে q = আমরা পাবো I/dt। হোয়াট ইজ দ্য I? এটার মানে কি? এর মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, I ভার্সেস টি। অর্থাৎ কারেন্ট আর সময় যদি একটা লেখচিত্র দিই, মনে করে একটা কারেন্ট, এই কারেন্ট আর সময়ের লেখচিত্র, কারেন্টের সঙ্গে সময়ের সঙ্গে কারেন্টটি এইভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে ওই পরিবাহীর মধ্যে কত চার্জ ফ্লো করবে? এরিয়া আন্ডার দিস কার্ভ। এইটাকে নিয়ে আমি যদি একটা এরিয়া ড্র করি, এই এরিয়াটা নির্দেশ করবে যে চার্জ, এত চার্জ ফ্লো করছে। আমি যদি ইউনিট যাই, অর্থাৎ আয়ের ইউনিট কি? অ্যাম্পিয়ার। আর কিউর ইউনিট কি? কুলম। টির ইউনিট কি? সেকেন্ড। অর্থাৎ আই কি আছে? অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ কিউ হচ্ছে কি? 1 কুলম। টি কি? সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড। 1 অর্থাৎ কুলম পার সেকেন্ড ইকুয়াল হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা এখন প্রবলেম দেখছি, প্রবলেম 1-এ দেখো, আমি একটা কার্ভ দিলাম, আই হচ্ছে অ্যাম্পিয়ার, আর হচ্ছে টি হচ্ছে সেকেন্ড। এই একটা এখানে হচ্ছে এইটা আমরা বললাম 5 সেকেন্ড, এটা বলছি 10 সেকেন্ড, এটাকে বলছি 5 অ্যাম্পিয়ার। তাহলে এই একটা পরিবাহীর মধ্যে দিয়ে এই পরিবাহীর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে, সেই কারেন্ট ভার্সেস টাইম গ্রাফটা দিলাম। আমরা জিজ্ঞাসা করছি টি = 10 সেকেন্ডে কত চার্জ ফ্লো করবে, 10 সেকেন্ডে কত চার্জ ফ্লো করবে। চার্জ কি? কিউ ইকুয়াল টু কি জানি? ইন্টিগ্রেশন I/dt মানে এরিয়া আন্ডার দিস কার্ভ। তাহলে আমি এখান থেকে আমরা এরিয়া ড্র করি, ও এ বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিলাম ডি। তাহলে আমরা এ বি সি এর ক্ষেত্রফল, দুটো ভাগ করতে পারি, ত্রিভুজ ও এ ডি, আর চতুর্ভুজ এ বি সি ডি। এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ। এই এরিয়াগুলো কী হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, আর উচ্চতা হচ্ছে এটা 5, প্লাস এটা হচ্ছে যে চতুর্ভুজ মানে যে এইটা সিডি মানে কি? এটা সিডি দেবে কত? 5, আর হচ্ছে বিসি মানে সেও 5। তাহলে কত হলো? 25/2 + 25। এত কিউ, এত চার্জ ফ্লো করবে। ওকে, তার মানে কারেন্ট আর সময়ের লেখচিত্র যদি দেওয়া থাকে, তাহলে এরিয়া আন্ডার দিস কার্ভ কী নির্দেশ করে? চার্জ নির্দেশ করে। প্রবলেম নাম্বার 2। মনে করো একটা পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছে, সেই চার্জটা
যেটা টাইম ফাংশন, সময়ের সঙ্গে সঙ্গে চার্জটা চেঞ্জ হচ্ছে, সেই চার্জের ইকুয়েশন হচ্ছে কিউটি ইকাল টু 2t² + 4t + 5 এত কুলম। তাহলে টি ইকাল টু 5 সেকেন্ডে আই কত হবে, অর্থাৎ 5 সেকেন্ডে কত কারেন্ট ফ্লো করবে এই পরিবাহের মধ্যে দিয়ে। এই ধরনের প্রবলেমে আমরা কীভাবে সলভ করব, আমরা কি জানি আই ইকাল টু dq/dt, তা d/dt তাহলে 2t² + 4t + 5। এটাকে যদি সমস্যার সমাধান করি তাহলে পাবো 4t, আর এখানে কত পাচ্ছি শুধু 4, আর 5 কি ডেরিভেটিভ করলে 0, তাহলে আই ইকাল টু 4 ইন্টু টি কত বলা হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 5 + 4 4 × 20 24 অ্যাম্পিয়ার এত কারেন্ট, 24 অ্যাম্পিয়ার। 4 × 5 + 4 24 অ্যাম্পিয়ার এত কারেন্ট ফ্লো করবে। নেক্সট আমরা যাব ওহমস ল। ওহমস লটা আমরা প্রত্যেকেই জানি, আমরা ছোটোবেলা থেকে ওহমস ল পড়ে আসছি। ওহমস ল, ওহমস লটা কি, এই একটা পরিবাহী কনসিডার করলাম, এখানে পোটেনশিয়াল V1 ধরলাম, এখানে পোটেনশিয়াল V2, আমি বললাম V1 > V2, এটা হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল। তা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে কী হবে, কারেন্ট ফ্লো করবে। এই পোটেনশিয়াল ডিফারেন্স V1 - V2 যত বেশি হবে কারেন্ট তত বাড়বে, তাহলে বোথ আর সমানুপাতিক। এই V1 - V2কে আমরা V বলছি, তাহলে V ইকুয়াল টু আই, আর আরটাকে কী বলছি কনস্ট্যান্ট, তাহলে আর ইকুয়াল টু V/I। আরটাকে কী বলা হয়, রেসিস্ট্যান্স অফ দ্য মেটাল, অর্থাৎ এই মেটালের রেসিস্ট্যান্স। অর্থাৎ আমরা কি দেখছি V ইকুয়াল টু IR, যেখানে হচ্ছে আরটা কনস্ট্যান্ট, তাহলে V আর I এর লেখচিত্র যদি টানি V আর I, তাহলে Y ইকুয়াল টু MX এর লেখচিত্র, এটা Y যদি বলি, আইটা যদি X বলি, Y ইকুয়াল টু MX, আরটাকে আমি M বলতে পারি। তাহলে আমি যদি এইটা স্ট্রেট লাইন হবে, কারণ Y ইকুয়াল টু MX এর লেখচিত্র, Y এর জায়গায় V, M এর জায়গায় কী বলছি I, আর M এর জায়গায় R, আর X এর জায়গায় I, তাহলে V ইকুয়াল টু IR স্ট্রেট লাইন, এটাকে আমরা বলছি থিটা। আমরা যদি যে কোনো লেখচিত্রের ট্যান থিটা কী নির্দেশ করে, নতি, অর্থাৎ স্লোপ, অর্থাৎ স্লোপ কী নির্দেশ করছে, ট্যান থিটা ইকুয়াল টু R, কারণ এখানে স্লোপটা হচ্ছে R, তার মানে VI লেখচিত্রের এই স্লোপটা নির্দেশ করে R, রেসিস্ট্যান্স। ঠিক আছে, ওকে। অতএব যদি কোনো পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, তাহলে কার সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টের লেখচিত্র সবসময় স্ট্রেট লাইন হবে। সেমিকন্ডাক্টর ওহমের সূত্র মেনে চলে না, তাই তাদের পোটেনশিয়াল ডিফারেন্স আর আয়ের লেখচিত্র স্ট্রেট লাইন হয় না। এবার একটা দেখো, যদি সেমিকন্ডাক্টর কথা যায়, তারা তো ওহমের সূত্র মেনে চলে না, কোনো একটা সেমিকন্ডাক্টর পোটেনশিয়াল ডিফারেন্স আর আয়ের লেখচিত্র টানছে, তাহলে সেটা কেমন হবে, এরকম স্ট্রেট লাইন বাদ দিয়ে যে কোনো কাপ হতে মনে করে এইরকম একটা কাপ হয়েছে। তাহলে দেখবি আমরা যদি এই পয়েন্টে P পয়েন্টের রেসিস্ট্যান্স জানতে চাই, তাহলে কী হবে, P পয়েন্টটাকে স্পর্শক টানো, দেখবে θ1 করে ছেদ করেছে, তাহলে রেসিস্ট্যান্স অ্যাট P পয়েন্টের রেসিস্ট্যান্স tan θ1। P পয়েন্টের ভোল্টেজটা দেখো, মনে করো V1, P পয়েন্টের কারেন্টটা তখন মনে করছি I1, তার tan θ ইকুয়াল টু V1/I1, ওকে। আবার Q পয়েন্টে দেখো, Q পয়েন্টে যদি রেসিস্ট্যান্স জানতে পারে, আবার Q পয়েন্ট থেকে আমার একটা স্পর্শক টানতে হবে, সেটা মনে করো θ2 করে ছেদ করেছে, দিস ইজ V2, আর এখান থেকে আমি যদি এটা টেনে যাই, দিস ইজ I2, তাহলে রেসিস্ট্যান্স অ্যাট Q, তাহলে ইকুয়াল টু কী হবে, সেও tan θ2 সেটা হবে V2/I2। তার মানে যদি পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টের লেখচিত্র যদি স্ট্রেট লাইন না হয় বিভিন্ন পয়েন্টে, তাহলে সেই পরিবাহী রেসিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে। অর্থাৎ সেমিকন্ডাক্টর যেসব ডিভাইসগুলো ওহমের সূত্র মেনে চলে না, সেই সব ডিভাইসগুলোর রেসিস্ট্যান্স বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রদর্শন করবে। এবং যদি কন্ডাক্টর হয়, তাহলে নির্দিষ্ট কন্ডাক্টরের নির্দিষ্ট রেসিস্ট্যান্স থাকবে। দেখো P পয়েন্টেও যেটা রেসিস্ট্যান্স, Q পয়েন্টেও তাই রেসিস্ট্যান্স, R পয়েন্ট নিলে তাও রেসিস্ট্যান্স সব পয়েন্টের সমান। অর্থাৎ কন্ডাক্টরের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিবাহী যদি হয়, তার রেসিস্ট্যান্সটা বিভিন্ন বিন্দুতে সেম হবে, কারণ tan θর ভ্যালু চেঞ্জ হবে না, ওকে। একটা প্রবলেম দেখা যাক, প্রবলেমটা পরে হচ্ছে, এখন রেসিস্ট্যান্সটা নিয়ে আর একটু আলোচনা করা যায়। এখন রেসিস্ট্যান্সটা কী একটু বোঝার চেষ্টা করো। রেসিস্ট্যান্স আমরা দেখলাম, রেসিস্ট্যান্স হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টকে, অর্থাৎ কারেন্টকে যদি আমি অনুপাত করি, তাহলে আমরা পাই রেসিস্ট্যান্স ম্যাথমেটিক্যালি। ফিজিক্যালি রেসিস্ট্যান্স হচ্ছে যে একটা ফিজিক্যালি রেসিস্ট্যান্স হলো একটা হচ্ছে পদার্থের ধর্ম। কেমন ধর্ম, একটা পরিবাহীর মধ্যে যখন চার্জ ফ্লো করে তখন আমরা কী পাই, কারেন্ট পাই।
কেন কারেন্ট পেলাম? কেন চার্জটা ফ্লো করলো? কারণ কি পরিবাহীর দুই প্রান্তে পোটেনশিয়ালটা ডিফারেন্স করে। পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে চার্জ ফ্লো করবে না, পোটেনশিয়াল ডিফারেন্স হলে চার্জ ফ্লো করবে, চার্জ ফ্লো করার মানে কারেন্টটা। এই যখন চার্জ ফ্লো করছে তখন চার্জগুলোকে নিজেদের মধ্যে কী করছে? সংঘর্ষ করছে, আর সংঘর্ষ করলে এই চার্জের ফ্লো বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাকে বলা হচ্ছে রেসিস্ট্যান্স। অর্থাৎ একটা পরিবাহীর চার্জের ফ্লো যত বেশি বাধাপ্রাপ্ত হবে রেসিস্ট্যান্সের মান তত বেশি হবে। তার মানে বুঝতে পারছো যে রেসিস্ট্যান্স একটা নির্দিষ্ট পরিবাহীর রেসিস্ট্যান্স কিন্তু নির্দিষ্ট নয়, তার অর্থাৎ বাধা যতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে রেসিস্ট্যান্স ততগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে। তাহলে কতগুলো ফ্যাক্টরের উপর রেসিস্ট্যান্স ডিপেন্ড করে? ফ্যাক্টর কোন ফ্যাক্টরের উপরে রেসিস্ট্যান্স ডিপেন্ড করে? এই একটা পরিবাহীর রোধ মনে করো আর, তাহলে এর লেন্থ যদি এল হয় তাহলে আর প্রপোর্শনাল টু এল, 1 নম্বর। কেন? যে পরিবাহীর লেন্থ যত বেশি হবে চার্জ তত ফ্লো করতে থাকবে তত দূর পর্যন্ত, আর যত দূর পর্যন্ত সে দৌড়াবে চার্জ তত তার সংঘর্ষ হবে তার যাওয়ার রাস্তায়, তাহলে তত তার বাধা, আর বাধা মানে রেসিস্ট্যান্স, আর প্রপোর্শনাল টু এল। 2 আর প্রপোর্শনাল টু এ, এটা কি? ক্রস সেকশনাল এরিয়া, এটাকে ক্রস সেকশনাল এরিয়া বলা হয়, এগুলো ক্রস সেকশনাল এরিয়া। আর প্রপোর্শনাল টু এ অর্থাৎ ব্যাপারটা আর প্রপোর্শনাল টু 1/, আর প্রপোর্শনাল টু 1/। এখন ব্যাপারটা হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/, কেন? ধরো প্রশ্ন হচ্ছে অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যত বাড়বে অর্থাৎ তারটা যত মোটা হবে তত চার্জটা ফ্লো করতে সুবিধা হবে, আর যত চার্জ বেশি ফ্লো করবে তত রেসিস্ট্যান্স কী হবে? কমে যাবে। আবার তারটার প্রস্থ যত কমবে অর্থাৎ তারটা যত সরু হবে তত তার চলার পথে বাধা বেশি, অর্থাৎ রোধটা কী হবে? বেশি হবে। অর্থাৎ আর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্ততা রিলেশন একসঙ্গে নিলে আর প্রপোর্শনাল টু L/A। আর এর ভ্যালু আর একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আর হচ্ছে ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। অর্থাৎ একটা লোহা আর একটা তামা, এই একটা, এটা ধরো লোহা আর এই সেম লেন্থের আমি একটা তামা নিলাম, এরও প্রস্থচ্ছেদ এল, এরও প্রস্থচ্ছেদ এল, এরও লেন্থ এল, এরও লেন্থ এল, তাহলে তো এই দুটো পরিবাহী রেসিস্ট্যান্স তো সেম হওয়ার কথা, কারণ এল আর এর উপর ডিপেন্ড করে না। রেসিস্ট্যান্স এল এ ছাড়াও আর একটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে পদার্থের প্রকৃতির উপরে। অর্থাৎ পদার্থের প্রকৃতি তাহলে কীভাবে বোঝাবো ম্যাথামেটিক্যালি? তাই সমানুপাতিক চিহ্নটা তুলে নিয়ে আমরা একটা ধ্রুবক চিহ্ন আনলাম ρL/A। এই রোটাকে বলা হয় রেসিস্টিভিটি, রোটাকে বলা হয় রেসিস্টিভিটি। ক্লিয়ার? তাহলে এই যে রোটাকে বলা রেসিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্ক, বাংলাতে বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। ওকে, এই রেসিস্টিভিটি ডিপেন্ডস অন নেচার অফ মেটেরিয়াল, অর্থাৎ এটা পদার্থের প্রকৃতির উপরে নির্ভর করে রেসিস্টিভিটি। ওকে, এখন দেখো তাহলে আর ইকাল টু ρL/A। মনে করি এই একটা পরিবাহী, এই পরিবাহীকে আমি 1 2 3 4 ভাগে ভাগ করে পেলাম। তাহলে এখানে একটা অংশ পেলাম, এখানে একটা অংশ পেলাম, এখানে একটা অংশ পেলাম, এখানে একটা অংশ পেলাম। তাহলে এর রেসিস্টিভিটি কি সবার কি আলাদা হবে? না, এরও রেসিস্টিভিটি যদি রো হয়, এরও রো হবে, এরও রো হবে, এরও রো হবে। কারণ কি? কারণ যেহেতু পদার্থের প্রকৃতিটা সেম, তাই রেসিস্টিভিটি সেম হবে, কারণ রেসিস্টিভিটি অনলি ডিপেন্ডস অন নেচার অফ দ্য মেটেরিয়াল, অর্থাৎ রেসিস্টিভিটি চেঞ্জ হবে না। 1 নম্বর রেসিস্টিভিটি গেল। এবার 2 নম্বর হচ্ছে কন্ডাক্টিভিটিটা কি? কন্ডাক্টিভিটি হচ্ছে কোনো পরিবাহের মধ্যে যত বেশি চার্জ ফ্লো করবে তার কন্ডাক্টিভিটি তত বেশি। কন্ডাক্টিভিটি মানে তড়িৎ পরিবাহিতাঙ্ক। এখন কন্ডাক্টিভিটি ইকুয়াল টু 1/রেসিস্টিভিটি। তাহলে কী হলো? 1/, তাহলে ব্যাপারটা কী হয়ে গেল? কন্ডাক্টিভিটি ইকুয়াল টু 1/রেসিস্টিভিটি, 1/, কী হয়ে গেল? 1/ρ, অর্থাৎ কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়াল টু 1/ρ। ওকে, অর্থাৎ কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেসিস্টিভিটি। এখন ইউনিটটা দেখি, ইউনিট অফ রো, অর্থাৎ রেসিস্টিভিটির রোধটা করো। রো ইকাল টু কী হবে? রো ইকাল টু আর ইকাল ρL/A, রো ইকাল টু কি? A ইন্টু আর, তাহলে A ইন্টু আর ডিভাইড বাই L। তাহলে ইউনিটটা হবে A মানে কি? মিটার স্কোয়ার, আর মানে কি? ওহম, আর L মানে মিটার, তাহলে ওহম মিটার হচ্ছে রোয়ের হচ্ছে ইউনিট, ওহম মিটার। ওকে, তাহলে আমাদের
ওহম মিটার হলো রোয়ের রেসিস্টিভিটি ইউনিট। নেক্সট আমার কতটা প্রবলেমের মধ্যে যাবে। প্রবলেম নম্বর 1। প্রবলেম নম্বর 1 কী আছে? প্রবলেম 1-এ এ ওয়ার অফ 10 ওহম রেসিস্ট্যান্স ইজ স্টেজ টু 3 টাইমস অরিজিনাল লেন্থ, হোয়াট উইল বি ইটস নিউ রেসিস্টিভিটি অ্যান্ড নিউ রেসিস্ট্যান্স। তার মানে কি, একটা 10 ওহমের একটা রোধ, তার রোধটা কত? এই একটা পরিবাহী যার রোধটা হচ্ছে 10 ওহম, ওকে, তারকে বাড়িয়ে 3 গুণ বাড়ানো হয়েছে। একে 10-এ আমরা কী করেছি 3 গুণ, তার মানে যদি এল হয় তা এটা করলাম 3L, আমি 3 গুণকে আমি 3N = 3 বলছি, ওকে। তাহলে আমরা বলছি নতুন রেসিস্টিভিটি, যেহেতু পরিবাহী রোধটা চেঞ্জ হয়নি তাই রেসিস্টিভিটি রো কনস্ট্যান্ট, রেসিস্টিভিটি চেঞ্জ হয় না, 1 নম্বর কথা। নিউ রেসিস্ট্যান্স, তাহলে এর ধরো রেসিস্ট্যান্স আর, তাহলে এর রেসিস্ট্যান্স ধরো আর পাই, ওকে। এর কী পড়ছিল, প্রস্থচ্ছেদ ছিল, যখন 10-এ বাড়ানো হয়েছে এর প্রস্থচ্ছেদ এ পাই ধরা হয়েছে। তাহলে আর = কি, আর = রো এল বাই এ। এখানে এই পরিবাহীর এখন আর পাই = কি, রো এল পাইম বাই এ পাই। দুটোকে ভাগ করে দাও, আর পাইম বাই আর, ভাগ করলে এল পাইম বাই এল, আর এটা হয়ে যাবে এ বাই এ পাই। এখন তো আমার লেন্থটাকে বলে দিয়েছে, কিন্তু তো প্রস্থচ্ছেদ বলেনি। তুমি একটা তারকে 10-এ যত গুণ খুশি বাড়াও না কেন, তার ভলিউমটাকে তুমি কোনোদিন চেঞ্জ করতে পারো না, অর্থাৎ ভলিউম রিমেইন কনস্ট্যান্ট। অর্থাৎ তুমি তারটাকে যত খুশি টানো না কেন, ভলিউম কোনোদিন চেঞ্জ করা সম্ভব না। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, এই তারের ভলিউম কত ছিল, প্রস্থচ্ছেদ এ, লেন্থ এল, তাহলে এ ইন্টু এল ভলিউম। এর প্রস্থচ্ছেদ কত, এ পাই, আর এর দৈর্ঘ্য কত, এল পাই, ধরলাম এল পাই। তাহলে ভলিউমটা ঠিক, তাহলে কী পেয়ে গেলাম, এ বাই এ প্রাইম = এল প্রাইম বাই এল। আর আমি যদি এখানে বসিয়ে দিই এল প্রাইম বাই এল ইন্টু এ প্রাইম জায়গায় এটা বসিয়ে দেবো এল প্রাইম বাই এল, তাহলে আর প্রাইম বাই আর, তাহলে আর প্রাইম বাই আর, দিস ইজ দ্য এল প্রাইম বাই এল স্কোয়ার। আবার এল প্রাইম = আমি কত বলছি, আমি ধরে নিলাম এল প্রাইমটা আমি এন গুণ বাড়িয়েছি, লেনটাকে এন গুণ বাড়িয়েছি, জেনারেল ফর্মুলা ফেলবো, এল প্রাইম তাহলে এন, তাহলে আমি তাহলে এন স্কোয়ার, তাহলে আর প্রাইম = এন স্কোয়ার আর। মাথায় ঢুকেছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এন এখানে কত, অ্যাকর্ডিং টু প্রবলেম এন = 3, তাহলে আর প্রাইম = 9R, অর্থাৎ কত গুণ রোধ বেড়ে গেল, 9R। তাহলে এইটা জেনারেল ফর্মুলা এন স্কোয়ার আর। তা আমি যদি বলি 4 গুণ বাড়িয়েছি লেনটাকে, তাহলে এনের জায়গায় কত হবে 4, তাহলে 4 যদি হয় তাহলে 16 গুণ বেড়ে গেল। আমি যদি বলি যে দ্বিগুণ বাড়িয়েছি, তাহলে এন = কত, 2, তাহলে কত হলো 4 গুণ হয়ে গেল রেজিস্ট্যান্স, ওকে। প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2-তে দেখো, এ সিলিন্ড্রিক্যাল ওয়্যার ইজ স্ট্রেচড টু ইনক্রিজ ইটস লেন্থ বাই 10%। অর্থাৎ একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যারকে আমি 10% আমি লেন্থে দৈর্ঘ্যে বাড়ালাম, 10%, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন রেসিস্ট্যান্স। অর্থাৎ তার রেসিস্ট্যান্স মানে রোধ কত গুণ বা কত শতকরা কত বেড়েছে। তাহলে আমি দৈর্ঘ্য যদি 10% বাড়াই, তাহলে রোধটি শতকরা কত বেড়েছে বার করতে হবে। আমি বলেছি দৈর্ঘ্য কত গুণ বলেছিলাম, এখন পার্সেন্টেজ বলেছি, তাহলে দেখা যাক দৈর্ঘ্যটা কত বেড়েছে। দৈর্ঘ্যটা এটা ছিল এল, এখন একে আমি বাড়িয়ে এল প্রাইম করে দিলাম। কত পার্সেন্ট করেছি, এল প্রাইম করে, তাহলে কত হলো, এল তো ছিল, আর তার কত গুণ বাড়ানো হয়েছে, 10% অফ এল। ক্লিয়ার হয়েছে, এল তো ছিল, আবার এলের 10% বাড়ানো হয়েছে, তাহলে এল প্লাস 10% মানে 10/100 ইন্টু এল, তার মানে কী হলো, এল প্লাস 0.1 এল। তাহলে এটা কত হয়ে গেল, 1.1 এল, দ্যাট ইজ এল পাই। তাহলে এনটা কত দাঁড়িয়ে গেল, এন হচ্ছে 1.1 গুণ বাড়ানো হয়েছে। তাহলে আর প্রাইম কত হয়ে গেছে, আমরা জানি কি এন স্কোয়ার আর, তার মানে 1.1 হোল স্কোয়ার ইন্টু আর, দিস ইজ আর প্রাইম। ক্লিয়ার, তাহলে আমার আর প্রাইম = 1.1 হোল স্কোয়ার আর, তাহলে এটা করলে আমার দাঁড়িয়ে যাচ্ছে 1.21 ইন্টু আর। ক্লিয়ার, আর প্রাইম, তাহলে আর প্রাইম বাই আর 1.21, বোথ সাইড কী করে দেবো, আর প্রাইম বাই আর -1 আর 1.21 -1, তাহলে কী দাঁড়িয়ে গেল, আর প্রাইম মাইনাস আর বাই আর 0.21, তাহলে
এটা মানে কি আর প্রাইম মাইনাস আর মানে কি রোধের পরিবর্তন। রোধের পরিবর্তনকে যদি আমি প্রাথমিক রোধ দিয়ে ভাগ করি তাহলে কি হলো, পরিবর্তনের হার পেলাম। তার মানে কি এটা যদি সংক্ষেপে লিখি ডেল আর বাই আর পেলাম। ডেল আর হচ্ছে রোধের পরিবর্তন, তাকে যদি আর দিয়ে ভাগ করি তাহলে পরিবর্তনের হার পেলাম। এই হারকে যদি আমি 100 দিয়ে 100 গুণ করি শতকরা পরিবর্তন, তাহলে 0.21কে আমরা যদি 100% দিয়ে গুণ করি তাহলে কী হবে 21%। তার মানে কি রোধের শতকরা পরিবর্তন 21% হয়ে গেল। 21%। ক্লিয়ার হয়েছে বিষয়টা। আমরা 3 নম্বর প্রবলেম নম্বর 3টা দেখো। 2 ওয়ার, তাহলে দুটো ওয়ার, তাহলে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 2 ওয়ার, দুটো ওয়ার নেওয়া হয়েছে। এক মিনিট। 2 ওয়ার এ আর বি দুটো ওয়ার নেওয়া হয়েছে অব ইকুয়াল মাস, তাদের মাস সমান। তাহলে এই দুটো ওয়ার নেওয়া হয়েছে, এটা হচ্ছে এ আর এটা হলো বি, তাদের মাস হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, সেম মেটেরিয়াল, অর্থাৎ সেম মেটেরিয়াল মানে এটাও যদি রো হয় এটাও রোধাঙ্ক সেম মেটেরিয়াল আর টেকেন। ডায়ামিটার অফ দ্য ওয়ার এ, ডায়ামিটার অফ ওয়ার মানে রেডিয়াসও বলতে পারি। তাহলে আর এ ডায়ামিটার ইজ হাফ দ্য ডায়ামিটার অফ আর বি, তাহলে হাফ হয়ে গেল, আর বি বাই 2 হয়ে গেল। এটা বলে দেওয়া হয়েছে ডায়ামিটার মানে রেডিয়াস। রেজিস্ট্যান্স অফ দ্য ওয়ার এ 24, আর এ রেজিস্ট্যান্স অফ এ 24 ওহম, আর বি অর্থাৎ বি রোধের রেজিস্ট্যান্স অফ দ্য ওয়ার বি, অর্থাৎ বি পরিবাহী বা তারের রেজিস্ট্যান্স কত বার করতে বলেছে। তার মানে আমি কি জানি, আর এ দেখো জেনারেল ফর্মুলা, আর এ মানে কি রো এল এ আরটা কী বলতে পারি পাই আর এ স্কোয়ার এরিয়া। আবার আর বি মানে কত বলতে পারি রো এল বি, তার এরিয়া কত পাই আর বি স্কোয়ার। দুটোকে যদি ভাগ করে দিই আর বি বাই আর এ, তাহলে এল এ বাই এল বি, আর বি বাই এল এ, তাহলে এল বি বাই এল এ, আর হবে নিচে আছে এই যে আর এ বাই আর বি তার হোল স্কোয়ার, এটা আসবে। দেখো আমরা এটা জানি আর এ মানে কি আর বি বাই 2, তার আমরা এখানে বসিয়ে দিই, এই লাইনটা করে ফেলি। এল বি বাই এল এ, এটাকে যদি আমি আর এর জায়গায় বসাই আর বি বাই 2 মানে 2 আর বি তার হোল স্কোয়ার। তার মানে বিষয়টা দাঁড়িয়ে গেল এল বি বাই এল এ ইকাল টু 1/4 আর বি বাই আর এ। তাহলে আটকে গেলাম কোথায়, এল লেন্থে গিয়ে আটকে গেলাম। দুটো পরিবাহীর লেন্থ আমার জানা দরকার, লেন্থ না জানতে পারলে আমি করতে পারবো না। আটকে গেলাম এই জায়গাটায়, এল বি আর এল জায়গা। এই জায়গাটা প্রবলেমটা সলভ করার জন্য আমার হাতে বস্তু কি, আমার হাতে বলে দিয়েছে এম কনস্ট্যান্ট, দুটো পরিবাহীর ভর কনস্ট্যান্ট। তাহলে এইটাকে অস্ত্র দিয়ে কী করতে পারি, ভর মানে কি, এম মানে কি আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন ইন্টু ঘনত্ব হচ্ছে ভর। এখন দুটো পরিবাহী যেহেতু সেম মেটেরিয়াল তাহলে ঘনত্ব সেম, তাহলে আমরা কি বলতে পারি আয়তন জায়গায় কী লিখতে পারি প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য ইন্টু ডি। এবার দেখি প্রস্থচ্ছেদ মানে কি পাই আর এ স্কোয়ার এল ইন্টু ডি। এবার ইন্ডিভিজুয়ালি লিখি পাই আর এ স্কোয়ার এল এ ডি আর পাই আর বি স্কোয়ার এল বি ডি। ওকে, দুটো ক্ষেত্রে ডিটা কেন সেম নিলাম, দুটো পরিবাহী সেম, ডি কেটে গেল, দুজনের পাই কেটে গেল। তাহলে আমি কি পেলাম আর এ হোল স্কোয়ার এল এ আর বি হোল স্কোয়ার এল বি। আমার কী আছে এল বি, তাহলে আর এ বাই আর বি হোল স্কোয়ার ইকাল টু কী পাচ্ছি এল বি বাই এল এ। এই ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে আর এ মানে কি, আর এ মানে আর বি বাই 2, তাহলে হচ্ছে আর বি বাই 2 আর নিচে আর বি আছে, তাহলে আর বি তার হোল স্কোয়ার ইকাল টু এল বি বাই এল এ। কেটে গেল, তাহলে 1/4 ইকাল টু এল বি বাই এল এ। তাহলে পেয়ে গেলাম এল বি বাই এল ইকাল টু 1/4। আবার এখানে বসিয়ে দাও এল বি 1/4 ইন্টু 1/4
দিস ইজ আর বি বাই আর এ। তার মানে আর বি ইকাল টু আর এ বাই 16। আর এ তো বলে দেওয়া আছে 24, 24 বাই 16, তাহলে আর বি 1.5। এটা করলে আর বি ইকাল টু 1.5। ব্যাস, আজকের এই পর্যন্ত আলোচনার বিষয়। নেক্সট দিন আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো।